আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা এসএসসি 2026 এর পরীক্ষার্থী, আর্টস এর শিক্ষার্থী যারা আছো, তাদের জন্য আমরা একটি সাজেশন মূলক ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা অর্থনীতির সাজেশনের উপর আলোচনা করব। কিন্তু আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা দেখো, যদিও সাজেশন মূলক ক্লাস, কিন্তু আমি তোমাদেরকে এই যে এরকম গতানুগতিক সাজেশন কখনোই দিতে চাবো না। আমি বলবো না যে আমার সাজেশন থেকে তোমার 100% কমন আসবে, এটা আমি তোমাকে বলতে যাব না। কারণ তুমি যে পড়াশোনা করছো, তাই না? তোমার একটা লাইফ টাইম গোল কিন্তু আছে, তাই না? যে তুমি এখন একটা জীবন একটা স্তরে আছো, তুমি সামনে এসএসসি পরীক্ষা দিবা, তারপরে তোমাকে আরো সামনে এগিয়ে যেতে হবে, তাই না? এজন্য তোমার মেইন ফোকাস অবশ্যই পরীক্ষা। সেই পরীক্ষাতে তুমি যেন সর্বোচ্চ মার্কস পাও, সর্বোচ্চ নাম্বার করো, সর্বোচ্চ রেজাল্ট পাও, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। একই সাথে যেন তোমার পরবর্তী লাইফের যে জার্নিটা আছে সেটাও যেন তোমার সহজ হয়, এবং তোমার যে গ্রোথ প্যাটার্ন আছে সেটাও যেন টিকে থাকে, তুমি যেন বজায় রেখে এগিয়ে যেতে পারো, সেটা যেন নিশ্চিত হয়। সেজন্য আমি তোমাদেরকে একটা ওভারঅল সাজেশন দিব যে আমাদের অবশ্যই পরীক্ষায় মার্কস পাওয়ার পাশাপাশি আমরা যেন প্রত্যেকটা বিষয়কে একটু ডিপলি বোঝার ট্রাই করি। তোমার যে ক্রিটিক্যাল থিংকিং যে পাওয়ার আছে, বা আল্লাহ তাআলা তোমাকে যে মস্তিষ্ক যেটা দিয়েছে, তোমার যে স্কিল দিয়েছে, যেটা যেটা তুমি কাজে লাগাতে পারো, সেটাকে যেন সেই স্কিলটাকে যেন আরো বেশি শার্প করতে পারো, আরো বেশি ইমপ্রুভ করতে পারো। ওভারঅল বিষয়ে আমি তোমাদেরকে সাজেশনটা দিতে যাচ্ছি। এখানে মেইন ইস্যু তোমার পরীক্ষা। এবং দেখো, আমি যে কথাটা বলছি যে তোমার একমাত্র পরীক্ষা তোমার জীবনের লক্ষ্য নয়, কিন্তু তোমার জীবনের পরিপূর্ণ লক্ষ্য অর্জনের জন্য এই পরীক্ষাটা তোমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। তো তুমি তোমার লাইফ টাইমের লক্ষ্যটা যেন ভালো করে অর্জন করতে পারো, তার জন্য তোমাকে প্রস্তুত করার জন্য যে পড়াশোনা দরকার, তোমার যে বেসিক যে তোমার নলেজ আছে, কিংবা তোমার যে ক্রিয়েটিভিটি আছে, সেটাকে কিভাবে আরেকটু ধীরে ধীরে ইমপ্রুভ করা যায়, সেই ওভারঅল বিষয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে চলো আমরা আর ইন্ট্রোডাকশনে কথা না বলি, আমরা পড়ার ফাঁকে ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো। প্রথমে একটা কথা দেখো, আমি এখানে তোমাদেরকে বলছি যে অর্থনীতি নিয়ে আমরা সাজেশনটা নাম দিয়েছি যে কনফিডেন্স সাজেশন, হ্যাঁ। এবং এটার একটা কথা আমরা বলছি যে দেখো, যে অর্থনীতির সাজেশন দিতে যাইয়া যেটা বলছি যে অর্থনীতি নয়, জীবনের নীতি থেকে আলাদা বিষয়। বুঝতে পারছো? অর্থাৎ অর্থনীতি কেবল একটা সাবজেক্ট নয়, শুধুমাত্র তোমার পরীক্ষাতে 100 মার্কের পরীক্ষা দিয়ে সেখানে 95% বা 98% কিংবা সামহাও 100% মার্কস পাওয়াটাই কি তোমার জীবনের একমাত্র লক্ষ্য নয় এই অর্থনীতিতে। বুঝতে পারছো? অর্থনীতির প্রত্যেকটা বিষয় তোমার জীবনের সাথে সম্পর্কিত, এবং সেই জীবনের সাথে সম্পর্কিত বিষয়টাকে যদি তুমি ওইভাবেই কানেক্ট করে পড়তে পারো, তখন হবে কি, তোমার আর 100% কমনের নিশ্চয়তা সাজেশনের প্রয়োজন হবে না। এবং তোমার যে ক্যাপাসিটি আছে, তুমি একজন স্টুডেন্ট, তুমি একজন মানুষ, হিউম্যান বিইং, আল্লাহ তাআলা তোমাকে এত বেশি আনলিমিটেড পাওয়ার দিয়ে সৃষ্টি করেছে। আমরা এই ছোট একটি 100% সাজেশন দিয়ে আমাদের সেই ক্যাপাসিটিটাকে কি করছি, আমরা লিমিট করে ফেলছি। বুঝতে পারছো? এই জন্য আমরা যেন লিমিট না করি, আমার মস্তিষ্ককে তোমার মস্তিষ্কে কখনোই লিমিট না করে আমরা যেন লাইফের সাথে কানেক্ট করে প্রত্যেকটা বিষয়কে আমরা পড়তে পারি। শুধু অর্থনীতি না, তুমি যখন অন্য সাবজেক্ট পড়বা, তুমি যখন ইতিহাসটা পড়বা, লাইক তুমি মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ছো, ওটাকে যখন তুমি একটু ইমাজিন করা ট্রাই করবা, তখন ওই বিষয়টা তোমার মনে থাকবে। বুঝতে পারছো? কিংবা তুমি বহির্বিশ্বের একটা ইতিহাস পড়তে যাচ্ছ, ধরো তুমি 1975 সালের কোন একটা ইতিহাস পড়তে যাচ্ছ, কিংবা বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসটা তুমি পড়তে যাচ্ছ। ওই যে ওখানে যখন বিশ্বযুদ্ধ হয়েছিল, আমার দেশে তখন কি হয়েছিল, 1940 সাল, 1947 সাল, এই সময়টাতে কি হয়েছিল, আমাদের এই যে ব্রিটিশরা আমাদের দেশ থেকে চলে গিয়েছিল। এইভাবে যখন তুমি একটার সাথে আরেকটাকে কানেক্ট করে পড়বা, তখন তোমার কি লাগবে না, তোমার এই আনলিমিটেড
যে মস্তিষ্ক আল্লাহ তাআলা যেটা তোমাকে দিয়েছে সেটাকে শুধুমাত্র এই 100% সাজেশনের মধ্যে তোমার লিমিট করার প্রয়োজন হবে না, ঠিক আছে? তো সেই জায়গা থেকেই আমি বলছি যে অর্থনীতি নয়, জীবনের নীতি থেকে আলাদা। তুমি কতটুকু পড়বা, কতটুকু পড়লে কতটুকু মার্কস পাবা, বুঝতে পারছো? এবং যদি পর্যাপ্ত প্রস্তুতি না থাকে সেক্ষেত্রে তুমি কতটুকু মার্কস পাবা, এই প্রত্যেকটা বিষয় কি অর্থনীতির সাথে কানেক্টেড আছে, বুঝতে পারছো? তুমি হচ্ছে উপযোগ পড়ো, তুমি হচ্ছে চাহিদা পড়ো, তুমি হচ্ছে যোগান পড়ো, এই প্রত্যেকটা বিষয়কে শুধু মুখস্থ করার বিষয় নয়। এজন্য আমরা বলছি যে আমাদের মানুষের দৈনন্দিন জীবনের যে একটা সিস্টেম আছে, একটা নীতি আছে, সেই নীতির থেকে কি অর্থনীতি কখনো আলাদা নয়, ঠিক আছে? তাহলে চলো আমরা কেন এই কথাটা বললাম আমরা এখন দেখবো, সামনে যাই আর একটু। আমরা এই কথাটা বলছি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমি যেগুলো তোমাদেরকে সাজেশন দিব আজকে আমরা যখন ক্লাস নিব তোমাদের, এই কথাগুলাই হচ্ছে আমরা আরেকটু ডিপলি তোমাদেরকে আমি বুঝাবো। এবং এখানে যে কথাটা বলছি আমি তোমাদের কাছে যেটা বলছি যে অর্থনীতি নয়, জীবনের নীতি থেকে আলাদা। এই যে জীবনের নীতির সাথে অর্থনীতিকে একদম অ্যালাইন করে পড়া, একদম কানেক্ট করে পড়া, সেটা হচ্ছে আমি তোমাদেরকে ক্লাসে অবশ্যই এইভাবেই কিন্তু পড়াবো, ঠিক আছে? এবং এখানে যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের 26 সালের শর্ট সিলেবাসের যে সাজেশন আছে সেটাই আছে। এখানে আমার কোনো ক্রিয়েটিভিটি না, এটা তোমাদের বোর্ডে যেটা দেওয়া আছে সেটাই আমি এখানে নিয়েছি। কিন্তু পরবর্তী যেগুলো আছে সেগুলোতে আমি তোমাদের জন্য সাজেশনটা রেডি করেছি এবং এগুলার উপরে যখন ক্লাস হবে সেই ক্লাসগুলো আমি নিশ্চয়ই এইভাবেই নেওয়ার ট্রাই করব, যেন তুমি প্রত্যেকটা বিষয়কে এইভাবেই পড়ো যে আমি যেটা তোমাকে পড়াচ্ছি সেটা যদি 100% কমন নাও আসে তুমি যেন তারপরেও 100% আনসার করতে পারো। অর্থাৎ তোমাকে আমি মুখস্থ নির্ভর পড়াতে নিয়ে যাব না, তোমাকে একদম পরিপূর্ণ রিয়েলাইজ করে পড়ার মধ্যে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি কয়টা অধ্যায় আছে তোমাদের যে 2026 সালে যে শর্ট সিলেবাস যেটা আছে সেখানে হচ্ছে মূলত কয়টা, এই যে 6টা অধ্যায় দেওয়া আছে। তার মধ্যে দ্বিতীয় অধ্যায়টা আছে, দেখো তার মধ্যে দ্বিতীয় অধ্যায়টা আছে হচ্ছে তোমার কিসের উপরে, এই যে দ্বিতীয় অধ্যায় এটা হচ্ছে যে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ, এই অধ্যায়টি তোমাদের শর্ট সিলেবাসে আছে। 3 নম্বর অধ্যায় যেটা আছে দেখো অধ্যায়টা হচ্ছে কি উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য, এই অধ্যায়টা আছে। এবং তোমার হচ্ছে 4 নাম্বার যে অধ্যায় সেটা হচ্ছে কি যে উৎপাদন ও সংগঠন, এই অধ্যায়টি তোমাদের সিলেবাসে রয়েছে। তারপরে 6 নম্বরে আছে তোমার কি জাতীয় আয় ও এর পরিমাণ, এই অধ্যায়টি তোমাদের শর্ট সিলেবাসে আছে। 7 নম্বরে অর্থ ও ব্যাংক ব্যবস্থা, সর্বশেষ হচ্ছে বাংলাদেশের সরকারের অর্থ ব্যবস্থা। অর্থাৎ টোটাল এই 6টি অধ্যায় তোমাদের বইতে কিন্তু তোমাদের এই শর্ট সিলেবাসে রয়েছে। এখন তুমি আসো, এই যে 6টা অধ্যায় না, টোটাল 6টা অধ্যায় তোমাদেরকে, তোমরা যদি তোমাদের নম্বর বন্টনটা দেখো তোমাদের পরীক্ষা যেভাবে হবে সেখানে আমরা জানি যে সিকিউ যেটা তোমাদের সৃজনশীল যে প্রশ্ন, হ্যাঁ সেখানে কত আসবে, আচ্ছা সিকিউতে হচ্ছে তোমার কত মার্কস, 50 মার্কস, তাই না? 50 মার্কস মানে প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন না আরো বেশি প্রশ্ন থাকবে, তোমাকে হচ্ছে 5টা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। টোটাল হচ্ছে 8টা প্রশ্ন থাকবে, বুঝতে পারছো? তো যখন 8টা প্রশ্ন থাকবে টোটালি, তার মানে হচ্ছে এখানে 6টা বই আছে, 6টা অধ্যায় আছে। 6টা অধ্যায় থেকে যখন 8টা প্রশ্ন করতে যাবে তখন নিশ্চয়ই কি করতে হবে, 2টা অধ্যায় থেকে রিপিট করতে হবে, তাই না? তো এজন্য হচ্ছে এই যে 3 নাম্বার যে অধ্যায় যেটা আমাদের এখানে 2 নাম্বার অধ্যায়, এটা হচ্ছে আমাদের 3 স্টারের অধ্যায়, বুঝতে পারছো? এখানে হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে পারে, পুরো দেখা যাইতে পারে এই অধ্যায় থেকে তোমার 3টা প্রশ্ন চলে আসতে পারে। কারণ উপযোগ নিয়ে তোমরা যখন আরো বড় হবা, তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবা, ওখানে গিয়ে যখন অর্থনীতি পড়বা তখন দেখবা যে শুধু উপযোগের উপর আলাদা একটা অধ্যায় আছে, চাহিদার উপর আলাদা একটা অধ্যায় থাকবে, যোগানের উপর আলাদা একটা অধ্যায় থাকবে, ভারসাম্যের উপর আলাদা একটা অধ্যায় আছে, বুঝতে পারছো? এজন্য হচ্ছে এই তৃতীয় অধ্যায় যেটা এখানে আছে এই অধ্যায়টি অনেক বড় একটি অধ্যায় এবং অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এগুলা। এবং আমি তোমাদেরকে শুরুতে যেটা বলছিলাম যে তোমার নিজের জীবনের সাথে কানেক্ট করে পড়া বা অর্থনীতি নয়, মানুষের জীবন থেকে আলাদা, জীবনের নীতি থেকে আলাদা, এই উপযোগ তোমার সাথে কানেক্ট করতে পারবা, চাহিদার বিষয়টা তোমার সাথে কানেক্ট করতে পারবা, যোগান, ভারসাম্য সবকিছুকে তুমি কানেক্ট করে পড়তে পারবা, ঠিক আছে? তো এজন্য হচ্ছে এই তৃতীয় অধ্যায়টা অনেক বড় একটি অধ্যায়
এবং এখান থেকে হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে পারে, 2টা প্রশ্ন এমনকি 3টাও চলে আসতে পারে এই অধ্যায় থেকে। এজন্য এই অধ্যায়টা হচ্ছে আমাদের 30 স্টার অধ্যায়। এখানে আমরা সবচেয়ে বেশি ফোকাস করব, এই অধ্যায়ে আমরা বেশি গুরুত্ব দেব, ঠিক আছে? তারপরে বাকি অধ্যায় থেকে এভারেজ একটা করে প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে তোমাদের এসকিউ আছে, হ্যাঁ, এসকিউ মানে শর্ট প্রশ্ন আছে। ওখানে হচ্ছে তোমার হচ্ছে 15টা প্রশ্ন থাকবে। 15টা প্রশ্ন থেকে তোমাকে 10টার আনসার করতে হবে। 10টা তুমি 10 10 দুগুণা 20, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে তুমি 2 করে মার্কস পাবা, সেখানে 20 নাম্বার পাবা, ঠিক আছে? এবং এমসিকিউ তোমরা নিশ্চয়ই সেটার প্যাটার্নটাও জানো। এমসিকিউ, হ্যাঁ, এমসিকিউ হচ্ছে 30টা প্রশ্ন থাকবে, 30টা প্রশ্ন থেকে 30 আনসার করতে হবে, ঠিক আছে? এবং খুবই সহজ, মাত্র 6টা অধ্যায়। আমি তোমাদেরকে মোটামুটি নিশ্চয়তা দিচ্ছি, বা তোমাদেরকে তোমরা নিজেদের উপর যেন কনফিডেন্স হইতে পারো, সেজন্য এই কথাটা বলছি যে মাত্র 6টা অধ্যায়, হ্যাঁ, এর মধ্যে এগুলা খুবই সহজ, এখানে জটিল কোনো অধ্যায় নাই। এজন্য তোমরা যদি হচ্ছে একটু গুরুত্ব দাও, তাহলে দেখা যাবে যে এই যে এমসিকিউ যে 30, এই 30-এর 30ই তোমরা পেতে পারো। এখানে তোমার হচ্ছে 20 আছে, এই 20-এর 20 তোমরা পাইতে পারো। তোমাদের হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা প্রশ্ন তো মার্কস হচ্ছে 10 করে, দেখা যাবে তুমি অন এভারেজ 8-9 পেয়ে যাবে আর কি, এখানে কোনো সমস্যা হবে না। এবং এখানে যেগুলা আমি সাজেশনে অনেকগুলো ম্যাথ দিয়েছি তোমাদেরকে, যেটা হচ্ছে ম্যাথের প্রশ্ন আসবে, সেখানে তুমি ফুল মার্কসে পেয়ে যাবা, বুঝাইতে পারছি? তো এই জন্য হচ্ছে আমি যেটা বলছি তোমাদেরকে, যে শুধু মুখস্থ নির্ভর পড়া নয়, শর্ট একটা সাজেশন তোমাকে দিয়ে দিলাম, সেটা মুখস্থ করে তুমি A+ পেয়ে যাবা, সেই ধরনের পড়া নয়। তুমি হচ্ছে 100% একদম রিল্যাক্সে, তুমি হচ্ছে একদম বুঝে বুঝে যখন পড়বা, পরে পড়বো না, তুমি যখন হচ্ছে বুঝে বুঝে পড়বা, তখন কি হবে, তোমার হচ্ছে এইভাবে নাম্বার উঠানোটা সহজ আছে। এখন হচ্ছে তোমার হাতে এখনো যথেষ্ট সময় আছে, তোমাদের পরীক্ষাটাও পিছাইতে পারে, বা যেই সময়টা 4-5 মাস সময়, এখনো তোমাদের 3 থেকে 4 মাস সময় এখনো তোমাদের হাতে কিন্তু অবশ্যই আছে। মাত্র 6টা অধ্যায়, 6টা অধ্যায়ের মধ্যে এই অধ্যায় থেকে তুমি 3টা প্রশ্ন পেয়ে যাবা, 3টা না পাও 2টা প্রশ্ন 100% পাবা। 2টা প্রশ্ন যদি পেয়ে যাও, তাহলে 5টার মধ্যে 2টা তুমি এখান থেকেই দিয়ে দিচ্ছ, ঠিক আছে? বাকিগুলো সহজ আছে, বাকি যে অধ্যায়গুলো সহজ আছে, এখান থেকে তুমি এইভাবে প্ল্যান করবা, প্ল্যান করে দেখবা যে তুমি 100% প্রশ্নের জন্য কনফিডেন্ট থাকবা, তখন তোমার কি হবে, মোটামুটি 95% এর মতো মার্কস চলে আসবে। তো এইভাবেই হচ্ছে আমরা সামনে আগাইতে যাব। তাহলে আমাদের 30টার অধ্যায় হচ্ছে এই তৃতীয় অধ্যায়টা, উপযোগ চাহিদা যোগানো ভারসাম্য, এই অধ্যায়টা আমরা বেশি গুরুত্ব দিব। এখন চলো আমরা একটু সামনে যাই। এই প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলা হচ্ছে এখানে দিয়েছি, এবং যখন তোমাদেরকে আমরা ক্লাস নিব, ওই ক্লাসে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন থেকে কি কোন কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলা দিব নিশ্চয়ই ক্লাসের মধ্যে। তো ওখানে টেনশনের কিছু না। এখন চলো আমরা সামনে যাই, সামনে যাই আমরা হচ্ছে প্রথম অধ্যায়টা দেখি। প্রথম অধ্যায় বলতে হচ্ছে সিলেবাসের প্রথম অধ্যায় এবং তোমাদের মূল বইয়ের দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ। তো এখানে আমরা যেটা বলছি, দেখো এমসিকিউ এর ক্ষেত্রে তুমি যখন এমসিকিউ এর উত্তর যখন করতে হবে, এমসিকিউ তে তুমি যদি 30-এ 30 পেতে চাও, বাবা তোমাকে হচ্ছে পুরো অধ্যায়টা অবশ্যই কি করতে হবে, পড়তে হবে, হ্যাঁ। এখানে কোনো মাফ তোমাকে করা যায় না, তোমাকে অবশ্যই পুরো অধ্যায়ের মূল মূল যে কনসেপ্ট গুলো আছে, সেই কনসেপ্ট গুলো তোমার যখন ক্লিয়ার থাকবে, যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসুক না কেন, তুমি রেডি, আমি তোমাকে সেই নিশ্চয়তা দিতে পারি, ঠিক আছে? এজন্য কনসেপ্টটা ক্লিয়ার অবশ্যই পুরো অধ্যায়ের আমাদেরকে করতে হবে এমসিকিউ এর জন্য, ঠিক আছে? তারপরে তুমি আসো এসকিউ, অর্থাৎ শর্ট কোয়েশ্চেন যেখানে আছে, অর্থাৎ 2 করে প্রত্যেকটা প্রশ্নের যে 2 করে মার্কস আছে, সেখানে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সম্পদ ও তার বৈশিষ্ট্য, সম্পদ কি এবং সম্পদের বৈশিষ্ট্য কি। সম্পদে দেখবা তোমরা 4টা বৈশিষ্ট্য আছে, উপযোগ সহ আরো কি কি বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে আমাদের হচ্ছে বাংলাদেশের যে অনেকগুলো সম্পদ আছে, এই প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদের মধ্যে অনেকগুলো সম্পদ আছে, সেখানে আমি কৃষিটাকে নিয়ে আসছি, হ্যাঁ। কৃষি নিয়ে তুমি একটু পড়াশোনা করবা, ওখানে দেখবা কৃষিতে হচ্ছে বাংলাদেশের জিডিপিতে কৃষির কতটুকু অবদান আছে, এবং বাংলাদেশের টোটাল যে লেবার ফোর্স যেটা আছে, মানে টোটাল যে শ্রম শক্তি, সেই শ্রম শক্তি কতটুকু কৃষিতে নিয়োজিত আছে, এই তথ্যগুলো তুমি খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে আছে দেখো দ্রব্য বলতে কি বুঝো, তারপরে সুযোগ ব্যয়,
আয় সঞ্চয় ও সঞ্চয় সমীকরণ। একটা সমীকরণ আছে দেখবে এইভাবে, সঞ্চয় সমীকরণ, হ্যাঁ, যে s ইকুয়াল টু হ্যাঁ কি y মাইনাস এইভাবে একটা সঞ্চয় সমীকরণ আছে। তো এই সমীকরণটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ। তো সঞ্চয় সমীকরণটাও আমরা এখানে পড়লাম। তো এই টপিকগুলো হচ্ছে আমরা কিসের জন্য পড়বো? আমরা হচ্ছে শর্ট প্রশ্ন কিংবা 2 নাম্বারের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের জন্য হচ্ছে আমরা এই টপিকগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন তুমি আসো যে যেখানে সৃজনশীল প্রশ্ন, যেটা ক্রিয়েটিভ কোয়েশ্চন যেটা আসবে কিংবা সৃজনশীল যে প্রশ্ন আসবে, সেখানে এই প্রশ্নগুলো হচ্ছে এগুলারই একটু ইনডেপথ ভার্সন আসবে বা অ্যাডভান্স ভার্সনটাই তোমার এখানে আসবে আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি হচ্ছে দেখো যে উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদনটা কি আছে, উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে সুযোগ ব্যয়ের ব্যাখ্যা করো, বুঝতে পারছো? তুমি হচ্ছে সুযোগ ব্যয় দেখবা তোমার বইতে সুন্দর করে সুযোগ ব্যয়টা দেওয়া আছে, এবং আমি হচ্ছে কয়েকদিন আগেই আমাদের পেজে গিয়ে দেখবা যে একটা ক্লাস নিয়েছে সুযোগ ব্যয়ের উপরে। তো সুযোগ ব্যয়কে হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা করা যায়, হ্যাঁ। তুমি হচ্ছে এটা তোমাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, ব্যাখ্যা করতে হবে, হ্যাঁ। না পারলে ক্লাসে বলবা, নিশ্চয়ই বলে দেবো, বুঝাই দেবো ভালো করে, ঠিক আছে। তারপরে এই যে সঞ্চয় সমীকরণ আছে না, এই সমীকরণ সঞ্চয়ের যে সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে একটা ম্যাথ আসতে পারে, বুঝছো? ধরো এরকম আসতে পারে যে একজনে ধরো 50,000 টাকা ইনকাম করতেছে, হ্যাঁ, সে হচ্ছে 30,000 টাকা হচ্ছে ব্যয় করতেছে, হ্যাঁ, বাকি টাকা সে আয় করতেছে। একবারে সহজ একটা ম্যাথ আসতে পারে আর কি, যে সে কত টাকা তাহলে সঞ্চয় করতেছে, ঠিক আছে। এই ধরনের একটা সহজ, একদমই সহজ একটা ম্যাথ আসতে পারে। তাহলে এই বিষয়গুলা যদি আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার রাখি, তাহলে শর্ট প্রশ্নের উত্তর দিতে পারবো। এবং এগুলার যদি একটু অ্যাডভান্স পড়াশোনা করি, যেমন সম্ভাবনা রেখাটা কিভাবে ব্যাখ্যা করতে হয়, এই যে তুমি এখানে সঞ্চয় সমীকরণটা পড়বা, এখান থেকে কি ধরনের ম্যাথ আসতে পারে, তুমি যদি একটা এক্সট্রা ম্যাথ প্র্যাকটিস করতে পারো, তাহলে ইনশাল্লাহ 2 নাম্বার যে অধ্যায় কিংবা তোমার 26-এর শর্ট সিলেবাসের যে প্রথম যে অধ্যায়টা, সেই অধ্যায়টা ইনশাল্লাহ তুমি পরিপূর্ণ রেডি হয়ে যাও পরীক্ষাতে ফুল মার্কস পাওয়ার জন্য, ঠিক আছে। চলো তাহলে আমরা তারপরে যাব তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়টা হচ্ছে সুযোগ ব্যয়, যেটা আমরা 30 স্টার অধ্যায়ের কথা বলছিলাম, যে এটা হচ্ছে আমাদের কি 30 স্টার অধ্যায়, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি 30 স্টার অধ্যায়, হ্যাঁ। তো এই অধ্যায়তে কি দুইটা প্রশ্ন নিশ্চয়ই আসবে, 3টাও আসতে পারে, বুঝতে পারছো? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অনেক পড়াশোনা আছে এইটা অধ্যায়ের উপরে। তোমরা যখন আরেকটু বড় হবা, ইন্টারমিডিয়েট যাবা কিংবা অনার্সে যায় হচ্ছে ইকোনমিক্সে পড়াশোনা করবা, তখন দেখবা যে এটা অনেক বড় একটা অধ্যায়, বা প্রত্যেকটা আলাদা আলাদা টপিক আছে, ঠিক আছে। এমসিকিউ এর জন্য এখানে সেম কথা, পুরো অধ্যায় তোমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। তুমি আসো ছোট প্রশ্নে, প্রথম হচ্ছে উপযোগ বলতে কাকে বোঝায়, এবং উপযোগের প্রকারভেদ আছে, সেখানে আছে মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে। এই কনসেপ্টগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। যখন তুমি ক্লিয়ার করবা, অটোমেটিকলি ভালো আনসার করতে পারবা। তারপরে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানকার যেটা আছে, সেটা হচ্ছে এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, হ্যাঁ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মাঝে, হ্যাঁ। এটা হচ্ছে একদম একদম পানি পানি করে পড়ে ফেলতে হবে এবং বুঝে ফেলতে হবে, বুঝাইতে পারছি? এটা খুবই সুন্দর করে আমি ক্লাসে বুঝাইয়া দিব তোমাকে, সুন্দর করে দেখবা ইনশাল্লাহ। তারপরে আছে চাহিদা আছে, চাহিদা ও চাহিদা বিধি আছে, যোগান ও যোগান বিধি আছে, তারপরে ভারসাম্য, দাম ও পরিমাণ। এগুলা হচ্ছে শুধু কাকে বলে, কিভাবে কাজ করে, এগুলা তোমাদেরকে পড়তে হবে খুব ভালো করে। হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা, উপযোগ বিধিটা পড়তে হবে, ঠিক আছে। এখন তুমি এখানে আসো যে আমরা এগুলাকে হচ্ছে চিত্রে দিয়ে ব্যাখ্যা করতে হয়, বুঝছো? এই সৃজনশীলে চিত্রের ব্যাখ্যাটা আসতে পারে, হ্যাঁ। যেমন দেখো যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে আমরা চিত্র দিয়ে ব্যাখ্যা করো, তারপরে চাহিদা বিধি যেটা আছে সেটাকেও চিত্র দিয়ে ব্যাখ্যা করো, যোগান বিধিকে চিত্র দিয়ে ব্যাখ্যা করো, তারপরে চাহিদা ও যোগান সূচি থেকে চাহিদা কিংবা যোগান রেখাটা অঙ্কন করো। এখানে অনেকগুলা চিত্র আছে তোমাদের বইতে, সেই চিত্রগুলা তোমাদেরকে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে আর কি, এটা শেখার কিছু নাই। চিত্রগুলো দেখবা যে এইভাবে চিত্র থাকবে, একটা উলম্ব অক্ষ, একটা এক্স অক্ষ থাকবে, তারপরে হচ্ছে ধরো তোমার অনেকটা এইভাবে আসবে, অনেকটা এইদিকে যাবে বিভিন্ন ভাবে, আবার হচ্ছে এখানে ভারসাম্য হবে। এই ধরনের চিত্র আছে,
সেগুলা তোমরা হচ্ছে অবশ্যই পড়া ট্রাই করবা। যেটা বুঝো না আমরা অবশ্যই তোমাদের ক্লাসে বুঝাই দেব, টেনশনের কিছু থাকবে না, কিন্তু তোমাকে আগে বুঝতে হবে, বুঝছো? আমি তোমাকে শিখাই দিব, মুখস্থ করলে হবে না, অবশ্যই বুঝে পড়তে হবে। তারপরে আসো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ, এটাকে যখন তুমি চিত্র দিয়ে দেখাবা ওই সময় হচ্ছে এটা একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে তোমার কি করতে হবে, ব্যাখ্যা করতে জানতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই যে আমরা বললাম এই অধ্যায় থেকে যে 2 থেকে 3টা প্রশ্ন আসতে পারে, এই মূল টপিক গুলা যদি মূল কনসেপ্ট গুলা যখন তোমার ক্লিয়ার থাকবে 100% বলতে পারি যেইভাবে ঘুরাইয়া পেছাইয়া প্রশ্ন আসে না কেন বাবা, তুই রেডি প্রশ্ন করার উত্তর করার জন্য, ঠিক আছে? এবং আমরা তোমাদের এই ক্লাসে এগুলা কিভাবে উত্তর করলে তুমি সর্বোচ্চ নাম্বার পাবে সেগুলো দেখায় দিব। তুমি এখন যেটা করো, ক্লাস শুরু হওয়ার আগে এখন যেটা করো, এগুলো সলভ করার ট্রাই করো, কিংবা তোমার টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটা আসবে যেটা পারবা না সেটা আমাদের গ্রুপে জানাই দিবা, আমরা দেখবা তোমাদেরকে খুব ইজিলি সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আমরা 2টা অধ্যায় কভার করে ফেললাম, এখন আমরা যাব 3য় অধ্যায়, কিন্তু বইয়ের হচ্ছে 4র্থ অধ্যায় আর কি, কিন্তু তোমাদের সিলেবাসে 3য় অধ্যায়। সেটা হচ্ছে কি, যে উৎপাদন ও সংগঠন। এটা অর্থনীতির প্রাণ বলা হয় হচ্ছে উৎপাদনকে, বুঝতে পারছো? উৎপাদনকে কি বলা হয়, অর্থনীতির প্রাণ বলা হয়। হ্যাঁ, অর্থাৎ উৎপাদন না করলে কি হবে না, তোমার খাওয়া হবে না, উৎপাদন না করলে চলাফেরা করা যাবে না, উৎপাদন না করলে কিছুই হবে না, ঠিক আছে? এজন্য পৃথিবীতে যত অর্থনৈতিক কার্যক্রম আছে সবগুলা কাকে কেন্দ্র করে কি হয়, এই উৎপাদনকে কেন্দ্র করে কি হয়, পরিচালিত হয়। এজন্য উৎপাদন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তোমার ওই যে এমসিকিউ এর জন্য পুরো অধ্যায় পড়তে হবে, এটা তো নতুন করে কিছু বলার নাই। তারপরে যেটা সেটা হচ্ছে যে উৎপাদন বলতে কাকে বোঝায়, উৎপাদনের নিয়ে তুমি পড়াশোনা করবা যে উৎপাদন বলতে কি বোঝায়। অর্থনীতি শুধু তৈরি করলে উৎপাদন বলে না, স্পেসিফিক ডেফিনেশন আছে, সেটা তুমি অবশ্যই পড়বা। তারপরে হচ্ছে উৎপাদনের কিছু উপকরণ আছে, বুঝছো? উৎপাদনের কিছু উপকরণ আছে, সেই উপকরণগুলো তোমাকে পড়তে হবে। উপকরণ যখন তুমি পড়তে যাবা তারপরে দেখবা যে উপকরণের আয় আছে, উপকরণের ব্যয় আছে, এগুলো তুমি ডিটেইলসে পড়তে যাবা, ঠিক আছে? তারপরে তুমি আসো এই যে উৎপাদনের কি আছে, মোট উৎপাদন আছে, তারপরে গড় উৎপাদন আছে, প্রান্তিক উৎপাদন আছে। হ্যাঁ, এগুলাকে তুমি আলাদা আলাদা করে পড়বা, ঠিক আছে? এবং এটা দেখবা যে তোমার বইতে সুন্দর করে চার্ট দেওয়া আছে, এই চার্টগুলো পড়া ট্রাই করবা। এবং চার্ট বা টেবিল দেওয়া আছে, এই টেবিল থেকে তুমি মোট উৎপাদন বার করা শিখবা, বুঝছো? মোট উৎপাদন তো সহজেই হয়ে যায়। অনেক সময় এই যে এখানে তোমাদের আছে যে তোমার হচ্ছে মোট উৎপাদন দেওয়া থাকবে, তোমাকে বলবে যে প্রান্তিক উৎপাদন বের করো, কিংবা বলবে যে হচ্ছে কি বের করো, গড় উৎপাদন বের করো। যখন তোমার এই কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকবে, যেইভাবেই প্রশ্ন করো তুমি উত্তর দিতে প্রস্তুত আছো ইনশাল্লাহ, ঠিক আছে? তারপরে আসো যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা আগের অধ্যায়ে পরে আসছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, সেম ভাবে এখানেও আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, বুঝতে পারছো? দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, এটাও শিখতে হবে, ঠিক আছে? আর সিকিউ এর ক্ষেত্রে মানে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদেরকে অলরেডি এখান থেকে বলছি যে এই যে গড় প্রান্তিক উৎপাদন আছে না, এটাকে টেবিলে দিবে, দিয়ে বলবে তুমি আলাদা করো, বুঝতে পারছো? হয় গড় উৎপাদন বলতে পারে, প্রান্তিক উৎপাদন বলতে পারে, কিংবা গড় আর প্রান্তিক দিয়া বলতে পারে যে মোট উৎপাদন দেখাও। এগুলাকে যোগ বিয়োগ কিভাবে করতে হয় এগুলো তুমি ভালো করে শিখলে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সেটার পাশাপাশি তোমাকে আরো যেটা শিখতে হবে, এই যে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে হবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটাকে ব্যাখ্যা করতে হবে, তারপরে এগুলার সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, এই যে মোট গড় প্রান্তিক উৎপাদনের ব্যাখ্যা করতে হবে, এবং উৎপাদনের একটা ব্যয় আছে। হ্যাঁ, এই ব্যয়টা নিয়েও তোমাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। দেখবা যে উৎপাদনের ব্যয় কাকে বলে, খুবই সহজ সিম্পল হিসাব আছে। এই যে উৎপাদনের উপকরণ আছে না, এই উপকরণের জন্য যে টাকা দিতে হয় সেটাই মূলত ব্যয় হয়ে যায়, বুঝছো? এইভাবে বুঝে বুঝে পড়বা ইনশাল্লাহ, একদমই সহজ লাগবে। ওকে, তারপরে আসো আমরা পরের অধ্যায়ে যাব। পরের অধ্যায় হচ্ছে জাতীয় আয় এবং তার পরিমাণ, অর্থাৎ একটা রাষ্ট্রের যে আয় আছে সেটাকে মূলত জাতীয় আয় বলে, এবং সেই জাতীয় আয়কে আমরা কিভাবে পরিমাণ করব সেটাই হচ্ছে এই অধ্যায়ে কথা বলে। অনেক কিছু বলা আছে তোমাদের জন্য, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর জন্য তো সবকিছুই পড়বা, সেখানে কোনো মাফ নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো যে পুরো অধ্যায় ওখানে পড়বা। তারপরে হচ্ছে যে এসকিউ এর জন্য তুমি যেটা বলবে যে জাতীয় আয় বলতে কি বুঝো, কিংবা জাতীয় আয়
কাকে বলে, হ্যাঁ। তারপরে আরো কিছু কনসেপ্ট আছে, সেটা হচ্ছে জিডিপি কাকে বলে, হ্যাঁ, এবং জিডিপি এর কিছু নির্ধারক আছে, হ্যাঁ। অর্থাৎ জিডিপি যে আমরা নির্ণয় করি, জিডিপি কে নির্ধারণ করি, সেটা কিভাবে নির্ধারণ করি সেগুলা হচ্ছে তোমার এখানে লিখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে কি মাথা পিছু আয়, ঠিক আছে, মাথা পিছু আয়টাও ভালো করে শিখতে হবে। মোটামুটি এই অধ্যায় থেকে এই কনসেপ্টগুলো তোমরা আরেকটু অ্যাডভান্স শিখতে চাও তাহলে এখানে জিএনপিটাও অ্যাড করতে পারো, হ্যাঁ। জিএনপি, জিডিপি ভার্সেস জিএনপি, এটার একটু ঝামেলা হয় বুঝতে, এটা একটু ক্লিয়ারলি বুঝে নিতে পারো, তাহলে এই অধ্যায়টা মোটামুটি পুরাটাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এমসিকিউ এর ক্ষেত্রে, সিকিউ এর ক্ষেত্রে আসো, যে জিডিপি সংক্রান্ত অনেক ম্যাথ আছে, সেগুলো আসতে পারে, বুঝছো, যে বলা হইতে পারে যে এই দেশের হচ্ছে এত জিডিপি আছে, এখান থেকে জিএনপি বের করো, কিংবা হচ্ছে এরকম বিভিন্ন ম্যাথ আসতে পারে, হ্যাঁ। একইভাবে জিএনপি, এটা জিএনপি হবে, জিএনডি দেওয়া আছে, জিএনপি হবে। এই জিএনপি সংক্রান্ত কোনো ম্যাথ আসতে পারে, মাথা পিছু আয়, মাথা পিছু আয় সংক্রান্ত ম্যাথ আসতে পারে। অর্থাৎ এই অধ্যায় থেকে সৃজনশীলে আসার মতো বেশিরভাগ ম্যাথই আছে আর কি, বুঝতে পারছো, ম্যাথ থেকে সাধারণত আসতে পারে। কিন্তু যদি ম্যাথ নাও আসে, মূল কনসেপ্ট থেকে যদি প্রশ্ন আসে, তাহলে তুমি যদি এই টপিকগুলো ক্লিয়ার থাকে তোমার, ইনশাআল্লাহ তুমি অবশ্যই প্রশ্নের উত্তর করতে প্রস্তুত আছো, ঠিক আছে। তারপরে চলো আমরা পরের অধ্যায়ে যাব, সপ্তম অধ্যায়ে আসছি, অর্থাৎ তোমাদের সিলেবাস হচ্ছে পঞ্চম অধ্যায় সেটা। এবং এখানে এসে আমরা যেটা পড়বো, এটা হচ্ছে অর্থ ও ব্যাংক ব্যবস্থা, মানে টাকা পয়সা আর কি, সহজ কথা। এই টাকা পয়সা নিয়ে যে কথাবার্তা আছে, সেটা দেখো যে অর্থ এবং ব্যাংক ব্যবস্থার মধ্যে প্রথম এমসিকিউ এর জন্য তুমি সব পড়তে হবে। সব বলতে একদম প্রত্যেকটা অক্ষরের কথা আমি তোমাকে বলতে পারি না, আমি বলছি যে প্রত্যেকটা মূল কনসেপ্ট গুলা তোমার ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সিকিউ এর জন্য তুমি এসকিউ এর জন্য পড়বা যে অর্থের কার্যাবলী, অর্থাৎ টাকা কি কি কাজ করে সেটা তুমি ভালো করে দেখবা, যে অর্থ কিভাবে কাজ করা হয়, অর্থের যে ম্যানেজমেন্ট যেটা আছে, অর্থের কার্যাবলীটা কিভাবে কাজ করা হয় সেটা তুমি ভালো করে পড়বা। সহজ কথা হচ্ছে অর্থের কার্যাবলী না, তোমার বইতে দেখবো সহজে দেওয়া আছে, এটাই পড়বা। তারপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক আছে না, এই বাণিজ্যিক ব্যাংকের ধারণাগুলো তোমাকে পড়তে হবে, কি কি বাণিজ্যিক ব্যাংক আছে, কিংবা বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায়, তারা কিভাবে এগুলা কাজ করে, এটা দেখতে হবে। তারপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ, আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আছে না, এরকম প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংক আছে, এই কেন্দ্রীয় ব্যাংকের কি কি কাজ আছে সেটা তোমাকে জানতে হবে, হ্যাঁ। তারপরে আসো যে আমরা এখানে দেখবো যে একটা ব্যাংকে কিভাবে হিসাব খোলার নিয়মাবলীগুলা কি, এখানে আসতে পারে সৃজনশীলে খ অথবা ঘ অথবা ঘ এর মধ্যে আসতে পারে, কয়েকটা পদ্ধতি আছে এইভাবে ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করা হয়, এটা আসতে পারে। তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা, বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক যেটা আছে সহ ওভারঅল সবগুলা ব্যাংকের ব্যবস্থাপনা, এখানে তুমি মূলত কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মধ্যে এটা চলে আসবে আর কি। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে প্রত্যেকটা ব্যাংকে পরিচালিত করে, তো সেটা কিভাবে হয়, টোটাল ব্যাংক ব্যবস্থাটা নিয়ে হচ্ছে একটু পড়বা, অত জটিল না, সহজেই আছে তোমাদের বইতে। স্পেসিফিক যেটা পড়তে বলবো সেটা হচ্ছে কৃষি ব্যাংক, হ্যাঁ, কৃষি ব্যাংক এবং কৃষি উন্নয়ন নিয়ে যে কার্যক্রমগুলো আছে সেগুলা, এই টপিকগুলো পড়লে ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যেই প্রশ্নটাই আসুক না কেন মোটামুটি তোমার পড়ার মধ্যে চলে আসবে, হ্যাঁ। লাস্ট যে অধ্যায়টা আছে তোমাদের সিলেবাসে সেটা হচ্ছে দশম অধ্যায়, এবং সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা, ঠিক আছে। এই যে তুমি পড়াশোনা করো, আমি পড়াশোনা করছি, তারপরে হচ্ছে ধরো ব্যাংক সহ যা যা আছে, সরকারি যতগুলা প্রতিষ্ঠান আছে, সরকারের যা যা খরচ আছে, টোটাল খরচ কিংবা টোটাল অর্থ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়, এটা মূলত এই অধ্যায়ে আলোচনা করছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তুমি দেখো এমসিকিউ এর ক্ষেত্রে তো এখানে পুরো অধ্যায়টাই পড়তে হবে, এটা নতুন করে কিছু বলছি না, হ্যাঁ। তারপর হচ্ছে এসকিউ এর ক্ষেত্রে যে সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বুঝো, বুঝছো, একটা হচ্ছে অর্থ ব্যবস্থা, আমরা আগের অধ্যায়ে দেখছি, আর এটা হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা, বুঝতে পারছো। অর্থ ব্যবস্থার মধ্যে তোমার আমার সবার অর্থ ব্যবস্থা আছে, কিন্তু যখন আমরা সরকারি অর্থ ব্যবস্থা বলবো তখন হচ্ছে সরকারের আয় ব্যয় এই কথাগুলাই চলে স্পেসিফিকলি চলে আসবে, ঠিক আছে। এজন্য সরকারের অর্থ ব্যবস্থা বলতে তুমি কি বুঝো সেটা তোমাকে জানতে হবে। তারপরে হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের যে উৎসগুলো আছে, অর্থাৎ কিভাবে আয় করে সেগুলা তোমাকে পড়তে হবে। একই সাথে কোন কোন খাতে ব্যয় করে, হ্যাঁ, এই ব্যয়ের খাতগুলোও তোমাকে জানতে হবে। সর্বশেষ হচ্ছে বাজেট, হ্যাঁ,
এই যে বাজেট, তুমি যখন আয়, সরকারের আয় এবং ব্যয় নিয়ে পড়াশোনা করবা, অটোমেটিকলি তোমার এখানে বাজেট চলে আসবে, বুঝতে পারছো? এর জন্য আমি বাজেটটাও এড করে দিলাম আর কি এখানে, হ্যাঁ। অথবা যখন তুমি বাজেট নিয়ে পড়াশোনা করবা, অটোমেটিকলি এই দুইটা অধ্যায় ও টপিক চলে আসবে এর মধ্যে, ঠিক আছে? এখন তুমি এই এসকিউ এর সিকিউ এর ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে এখানে কিছু ম্যাথ আছে, বুঝছো? এই বাজেট সংক্রান্ত কোনো ম্যাথ আসতে পারে, এবং চলতি বাজেট ও মূলধনী বাজেটের পার্থক্যটা দেখতে পারো, বুঝতে পারছো? চলতি বাজেট একটা আছে, মূলধনী বাজেট আছে, ঘাটতি বাজেট আছে, বিভিন্ন ধরনের বাজেট আছে, সেই বাজেটগুলোর পার্থক্য আছে, সেই বাজেট সংক্রান্ত বিভিন্ন ম্যাথ আছে, সেগুলা পড়াশোনা করলে ইনশাআল্লাহ তোমাদের অধ্যায়ের মধ্যে যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তরগুলা করতে পারবে আর কি, হ্যাঁ। তাহলে আমরা যেটা দেখলাম এই সাজেশনের ক্লাস থেকে, মূলত গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে সেই টপিক গুলো হচ্ছে আমি তোমাকে বলে দিলাম। একই সাথে হচ্ছে প্রত্যেকটা টপিকের যে কোর পয়েন্ট আছে সেই কোর পয়েন্টটা যদি তুমি মনে রাখতে পারো, যেইভাবে প্রশ্ন আসুক না কেন সেটাতে তুমি উত্তর দিতে প্রস্তুত আছো, হ্যাঁ। এবং আমরা যখন তোমাদেরকে ক্লাসগুলো নিব, অলরেডি আগে অনেকগুলো ক্লাস দিয়েছি, সামনে যখন স্পেশালি যখন তোমাদের এই ব্যাচের জন্য, তোমাদের 2026 সালের পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য যে আমাদের ব্যাচটা আছে, সেই ব্যাচে যারা ভর্তি হয়েছে তাদের জন্য যে ক্লাসগুলো আমরা নিব, একদম এইভাবে, যেটা আমি শুরুতে যেটা বলছিলাম যে অর্থনীতি নয়, জীবনের নীতি থেকে আলাদা, তোমার একদম প্র্যাকটিক্যালি আমরা পড়ানোর ট্রাই করব, যেন তোমাকে পরীক্ষার হলে প্রশ্নপত্র আসার আগে, পরীক্ষার আগে থেকেই তুমি ফুল কনফিডেন্ট হয়ে পরীক্ষাতে যেতে পারবো আর কি ইনশাআল্লাহ, হ্যাঁ। এইভাবে আমরা তোমাদেরকে তৈরি করার ট্রাই করব, এবং এইভাবেই তোমাদেরকে আমরা সাজেশন দিব, এইভাবেই তোমাদের কনফিডেন্ট দিব। আমরা বলবো না যে তুমি এখানে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন দিয়ে দিলাম এখান থেকে 100% কমন আসবে, এটা আমি কখনোই বলবো না। কেন বলবো না? যে তোমার ক্যাপাসিটি যে হিউজ ক্যাপাসিটি, এজন্য তোমাকে একটা নির্দিষ্ট কয়েকটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ আমরা করতে চাই না, ঠিক আছে? তাহলে এই সাজেশন আমরা আমাদের অর্থনীতিতে দিলাম। আর্টস এর স্টুডেন্ট যারা আছো, আরো যে সাজেশন গুলো আছে, তোমাদের ইতিহাস আছে, পৌরনীতি আছে, তারপরে হচ্ছে ভূগোল আছে, সবগুলা বিষয়ে আমরা হচ্ছে সাজেশন দিব এবং এইভাবে ক্লাস নেব আর কি। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তোমাদের পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা থাকলো।